শুরুতেই আমরা দেখি হোশি তো জেনারেলের হাতের সাথে হ্যান্ডকাফ লাগিয়ে দেয়। আমি এখন তোমার সাথে ইনভেস্টিগেট করব, যেটাতে তো জেনারেল অনেক বেশি আপসেট হয়ে পড়ে। তখন হোশি বলে এটা আমি ছাড়া কেউই খুলতে পারবে না। এরপর তো ওরা একটা ম্যাপ ফলো করে একটি বিল্ডিং এ এসে পৌঁছায়। ম্যাপটি দেখেই তো হোশির কেমন যেন একটু ঘটকা লাগছিল। ও বলে নিশ্চয়ই এখানে কোনো সিক্রেট রুম রয়েছে যেটা আমাদের খুঁজে বের করতে হবে। ও তখন দেয়ালগুলো চেক করতে থাকে, আর তখন তো ফাইনালি ও একটা রুম খুঁজে পায়। জেনারেলকে বলে দেখেছো আমি কতটা স্মার্ট, ফাইনালি আমি এর রুম খুঁজে বের করেছি। ওরা তখন দরজাটি ওপেন করে, তখন তো ওরা ওই মেয়রকে দেখতে পায় যাকে এখানে আটকে রাখা হয়েছে। হোশি যখন ওই মেয়রকে উদ্ধার করে তখন ও বুঝতে পারে জেনারেল ওকে ধোকা দিয়েছে। ও আগে ওর হাত থেকে হ্যান্ডকাফ খুলে হোশিকে চেয়ারের সাথে আটকে দিয়েছে, যেটাতে হোশি প্রচন্ড রেগে যায় আর ওর ব্যাগের মধ্যে তো অ্যারেস্টের নোটও রেখে দেয়। হোশি খুব বাজেভাবেই এই গেমটি হেরে গিয়েছে আর বলে হ্যাঁ আমার মতো শিয়াল এই গেমে জিতে দেখালো। হোশি তখন বুঝতে পারে জেনারেল যে কতটা চালাক। গেম থেকে বের হওয়ার পর তো শাওয়ের কাছে অনেক বেশি খারাপ লাগে। তখন ও স্টাফদেরকে এসে বলে তোমাদের তো উচিত ছিল সব কন্টেস্ট্যান্টের আজকের থিমের কথা জানানো। আজকে যে হরর থিম ছিল সেটা কেন সব কন্টেস্ট্যান্টরা জানলো না? এটা তো তোমাদের রেসপন্সিবিলিটি ছিল। একজন তো গেমের মধ্যে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তখন এক স্টাফ বলে আমি তো সবাইকে বলেছি, শুধু একজনকে বলতে পারিনি কারণ ও একদম শেষ সময় এসেছিল, ট্রেন ছাড়ার মাত্র 1 মিনিট আগে। তখন ছাও বলে তোমাদের উচিত ওকে সরি বলা আর ওকে কম্পালসেশনও দেওয়া উচিত। এরপর তো ওরা শাওয়ের কথা মতো এগুলোই করে, যেগুলো জেনে তো হোশি অনেকটাই শকড হয়ে যায়। হোশি তো ওর সিভিটাকে খুব সুন্দরভাবেই রেডি করে, কারণ এখনো নতুন জবের জন্য অ্যাপ্লাই করছে। ও ডিসিশন নিয়েছে ও নিজের প্যাশনকে প্রাধান্য দেবে। ও অনেক জায়গায় সিভি সেন্ড করে কিন্তু কোথা থেকেও কোনো রেসপন্স পায় না। এভাবে চলতে থাকলে তো ও নিজের খরচই চালাতে পারবে না। তখন ওর ফ্রেন্ড বলে তোর অ্যাপার্টমেন্টে তো একটা রুম খালি রয়েছে, তুই এটা রেন্টে দিয়ে দিলেই তো পারিস, যেটা দিয়ে তুই তোর মাসের খরচও চালাতে পারবি। ওর কাছে তো এই আইডিয়াটা প্রচন্ড ভালো লাগে। এরপর তো ও যখন বাসায় ফিরতে নেয় তখন তো ও হোঁচট খায় আর জুতো তো দূরে গিয়ে পড়ে। তখন তো একটা ছেলে ওর জুতো ওর কাছে নিয়ে আসে। ও তখন দেখতে পায় এটা তো জেনারেল ছিল, কিন্তু এখানে ওরা কেউই কারোর সাথে কথা বলে না। শাও কোনো কথা না বলেই চলে যায়। হোশি ওর পিছু পিছু আসে, সেটাতে ও একটু বিরক্ত হয়ে যায়। আশ্চর্য, তুমি আমাকে ফলো কেন করছো? তখন হোশির নেইবর বলে তোমার জব কেমন চলছে? তখন তো ও বুঝতে পারে হোশি যে এ বিল্ডিং এ থাকে, যেখানে ও নিজের জন্য অ্যাপার্টমেন্ট দেখতে এসেছিল। তখন হোশি ওর সামনে একটি পেপার টাঙিয়ে যায় ওর গেস্ট রুম যে রেন্টে দেবে, যেখানে ও লিখে দিয়েছে কোনো ডিলারের সাথে ডিল হবে না, ডিরেক্ট আমার সাথে ডিল করতে হবে। শাও তো নিজের ইগোর জন্য ওর সাথে কোনো কথাই বলতে চায় না। এর উপর ওর তো ওই জায়গায় একটি রুম লাগবে। ও তখন ভাবতে থাকে কি এমন করলে আমি ওই রুমটি বুক করতে পারবো, কিন্তু ওর সাথে আমার কোনো কথা বলা লাগবে না। তখন তো ওর ফ্রেন্ড গং ওর সাথে দেখা করতে আসে। কথায় কথা গং বলে তুই আমাকে অনেক সাহায্য করেছিস, আমি এর প্রতিদান তোকে একদিন না একদিন নিশ্চয়ই দেব। শাও তখন বলে তাহলে এখনই দিয়ে দে। ওর কথা শুনে গং একটু অবাক হয়ে যায়। পরদিন আমরা দেখি গং তো হোশির সাথে দেখা করতে আসে। আমি তো তোমার বাইরে নোটিশ দেখে এসেছি রুম দেখার জন্য। গং তখন দেখতে পায় রুমটি ভালোই ক্লিন ছিল কিন্তু অনেকটাই ছোট। এখানে তো গং এই রুমের দোষ ধরতে থাকে। এখানে সূর্যের আলোই আসে না, এখানে এনভায়রনমেন্টও তেমন ভালো না। এখানে তো ওই রুমের অনেক দোষ ত্রুটি খুঁজে বের করছিল, যাতে করে হোশিকে এটাই বোঝাতে চায় এই রুমটি এমনিতেও কেউ রেন্টে নেবে না। গং এর সাথে তো ফোনে শাও কানেক্টেড ছিল, যে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। তখন হোশি গংকে বলে আমার তো মনে হচ্ছে না আমি তোমাকে এই রুমটি রেন্টে দিতে পারবো, কারণ এর সামনেই আমার বেডরুম। আমি কিভাবে অন্য একটা ছেলের সাথে আমার রুম শেয়ার করব? তখন গং বলে আমি ওইটা চাই না, আমি চাই তুমি এ পুরো অ্যাপার্টমেন্টই আমাকে বুক করে দাও। আমি তোমার রেন্টের থেকে অনেক বেশি টাকা দেব, ডাবল না না 3 গুণ দিব। যেটা শুনে তো ও প্রচন্ড অবাক হয়ে যায়। আর আমি তোমাকে 3 মাসের টাকা অ্যাডভান্সও দেব। যেটা শুনে ও আরো বেশি অবাক হয়। গং তখন ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে, আসলে আমার কোম্পানি থেকে আমি 3 মাসের ছুটি পেয়েছি। এখানে আসার পর আমার গ্র্যান্ডপার কথা মনে পড়ে গিয়েছে। এরকম বিল্ডিং এ আমি গ্র্যান্ডপার সাথে থাকতাম। আমি গ্র্যান্ডপার মেমোরি গুলোই মনে করতে চাচ্ছি, যার কারণে এই অ্যাপার্টমেন্টটি আমার চাই। আমার গ্র্যান্ডপা অনেক আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে। ওনার স্মৃতি ছাড়া আমার তো আর কিছুই নেই। একে তো ওকে টাকার লোভ দেখায়, এর উপর ইমোশনাল ব্ল্যাকমেলও করে, যার কারণে ও সাথে সাথে গং এর সাথে কন্ট্রাক্ট করে নেয়। হোশি অনেক বেশি খুশি হয়ে যায়। ও 3 মাসের টাকা অ্যাডভান্স পাবে আর নিজের সব জিনিসপত্র প্যাক করে
ও ঝাওয়ের কাছে চলে আসে। ও ঝাওয়ের কফি শপে উপরের একটি স্টোরে থাকবে আপাতত 3 মাসের জন্য। আর এই 3 মাসের মধ্যে ও নিজে কোনো জব খুঁজে নেবে। অন্যদিকে আমরা শাওকে দেখি যে ওর লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে ছিল, নিজের জিনিসপত্র ও প্যাক করছে ওই অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার জন্য। এরপর রাতে যখন ও ঘুমোচ্ছিল ওর তো কিছু মেমোরি মনে পড়ে কোনো এক অ্যাক্সিডেন্টের। এগুলো মনে করে তো ও অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। পরের দিনই ওই অ্যাপার্টমেন্টেও চলে আসে। ও তখন দেখতে পায় ও সে সবকিছুই সুন্দরভাবে অর্গানাইজ করে রেখে গিয়েছে। হঠাৎ করে ডোর বেল বাজে। আসলে হোশি এসেছে, কিন্তু শাও তো দরজা খুলে না, কারণ ও হোশিকে ফেস করতে চায় না। হোশি বলে, আমি ভুল করে আমার ওয়ালেটটি এ বাসায় রেখে গিয়েছি, আমার ওয়ালেটটি নিতে এসেছি। তখন তো শাও ওর ভয়েস চেঞ্জ করে বলে, আমার অ্যালার্জির প্রবলেম রয়েছে, যার কারণে আমি কারোর সাথে দেখা করতে চাই না। আর দরজা খুলে ওর ওয়ালেটটি ওকে দিয়ে দেয়। এরপর তো ও ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শাও যখন ওর বাসা থেকে বের হতে নেয় তখন দেখতে পায় দরজার বাইরে তো অ্যালার্জির কিছু মেডিসিন রাখা, যেগুলো হোশি ওর জন্য রেখে গিয়েছে, যেটাতে ও একটু অবাকই হয়। পরের সিনে আমরা দেখতে পাই হোশি ফ্রেন্ডের কফি শপটি তো ওই ভার্চুয়াল গেম জোনের পাশেই ছিল। একদিন তো ও গংকে দেখতে পায় যে খুব সুন্দর এক স্পোর্টস কার নিয়ে বের হয়। ও তো ওপেনলি চলাফেরা করছে। এখানে দেখেই মনে হচ্ছে না ওর যে অ্যালার্জির প্রবলেম, কোনো র্যাশও দেখা যায় না। এরপর যখন ও গং এর ব্যাপারে জিজ্ঞেস করে তখন ও জানতে পারে এই কোম্পানি সবচেয়ে বড় ইনভেস্টর ও নিজেই। বলতে গেলে এই ভার্চুয়াল গেমটি ওর নিজেরই। ও তো অন্য কোনো শহর থেকে আসেনি, কোনো 3 মাসের ছুটিতেও আসেনি। তখন ও ভাবতে থাকে নিশ্চয়ই গং আমাকে মিথ্যে বলেছে। ওর মনে পড়ে আমার ওই অ্যাপার্টমেন্ট তো শাও নিতে চাচ্ছিল। এরপর তো ও নিজের অ্যাপার্টমেন্টের বাইরে আসে। ও আসলে দেখতে চাচ্ছে এই অ্যাপার্টমেন্টে কে থাকে, কিন্তু তখনই ও দেখতে পায় শাও যে ওই অ্যাপার্টমেন্টে ঢুকছে। যেটাতে ও ভালো করে বুঝতে পারে শাওই ওর অ্যাপার্টমেন্টের রেন্টে নিয়েছে, যেটাতে ও অনেক বেশি রেগে যায়। আমাকে তাহলে মিথ্যা কেন বলেছে? ও গেমেও আমার সাথে এরকমটা করেছে, এখন বাস্তবে আমার সাথে এরকমটা করছে। আমাকে বারবার কেন বোকা বানাচ্ছে? আমি তো ওকে হাতে নাতে ধরবো। ও তখন একটি নতুন বেড নিয়ে অ্যাপার্টমেন্টের সামনে আসে আরো বারবার দরজা নক করতে থাকে। মিস্টার গং, আমি আসলে বেডটি চেঞ্জ করতে এসেছি, আমার বেডটি খুব পুরনো, ওয়ার্কার জাস্ট বেডটা সেট আপ করে দিয়ে যাবে। ওর কথা শুনে শাও তো প্রচন্ড ভয় পেয়ে যায়। ও কিভাবে দরজা খুলবে? শাও তখন নিজের ভয়েস চেঞ্জ করে বলে, আমি এখন একটু ব্যস্ত আছি, আমাকে 1 ঘন্টা সময় দাও, এরপর ওয়ার্কারদের আসতে বলো। এরপর তো শাও গংকে কল করে এ ব্যাপারে জানায়। গং বলে, তুই টেনশন নিস না, আমি এখনই চলে আসছি। কিছুক্ষণের মধ্যে গং ওখানে চলে আসে। তখন তো দূর থেকে হোশি এগুলো দেখছিল। গং ভুল করে তো অন্য অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছে। এরপর ব্যালকনি দিয়ে আবার শাওয়ের অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। এরপর তো ও দরজা খুলে হোশি তখন ওয়ার্কারদের নিয়ে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। শাও তো ওয়ার্ড্রোবের মধ্যে ঢুকে লুকিয়ে পড়ে যাতে করে হোশি ওকে দেখতে না পায়, কিন্তু হোশি এখানে শাওয়ের জুতা দেখে ফেলে। বেড সেট আপ করার পর তো হোশি এখান থেকে চলে যায়। গং শাওকে বলে, দেখেছিস আমি কত ভালো অ্যাক্টিং করি, ও বুঝতেও পারেনি আমরা যে ওকে বোকা বানাচ্ছি। কিন্তু শাও তখন সামনে ওর জুতা দেখতে পায় আর বলে, না, ও নিশ্চয়ই জেনে গিয়েছে তোর নাম নিয়ে আমি এখানে থাকছি। মেয়েটি তো অনেক বেশি চালাক। পরের সিনে হোশি ওর বাবা মার সাথে দেখা করতে আসে। ওর বাবা মা তো ওর বসের জন্য কিছু খাবারও রেডি করে দেয় যাতে করে ওর বস ওর সাথে ভালো ব্যবহার করে। হোশি এখন ওর রিজাইনের কথা ওর ফ্যামিলিকে জানায়নি। রাতে তো এক বড় আর্কিটেকচার কোম্পানি থেকে ওর কাছে কল আসে। কালকে ওকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, যেটাতে ও প্রচন্ড খুশি হয়। ওর অ্যাপার্টমেন্টে কিছু ডকুমেন্ট ছিল আর কিছু বই ছিল যেগুলো ওর লাগবে ইন্টারভিউর জন্য। ও তখন গংকে টেক্সট করে ওর ডকুমেন্টের ব্যাপারে বলে, যেগুলো ও সব এক জায়গায় রেখেছে, কালকে ও এগুলো নিতে আসবে। শাও তখন ওই পেপারস গুলো রেডি করে রাখে। হোশি আসার সাথে সাথে ও লুকিয়ে পড়ে। হোশি তখন ওর ডকুমেন্টস গুলো ওখান থেকে নিয়ে যায়। গং তো ওর পেপারস গুলো দেখেছিল, তখন ও জানতে পারে হোশি তো আর্কিটেক্ট। শাও নিজেও খুব বড় আর্কিটেক্ট ছিল, আর ও এই এরিয়াতে অ্যাপার্টমেন্ট নিয়েছে এজন্যই যাতে করে ও পুরনো বিল্ডিং গুলো থেকে আইডিয়া নিতে পারে। 3 মাস এখানে থেকে এখানের বিল্ডিং গুলো অবজার্ভ করতে চায় আর নিজের পরবর্তী প্রজেক্টের জন্য ইন্সপিরেশন খুঁজতে থাকে। অন্যদিকে হোশি তো ইন্টারভিউ দিতে যেতে নেয়। রাস্তায় ও এক লাইব্রেরি দেখতে পায় যেটা খুব বড় এক আর্কিটেক্ট বানিয়েছিল। এটা তো ওর ড্রিমের মতো ছিল, ও নিজেও এত বড় আর্কিটেক্ট হতে চায়। কিন্তু ওর বাবা অসুস্থ হওয়ার পরপরই ওর পড়াশোনা থেকে ওর গিভ আপ করতে হয়েছিল, কারণ পড়াশোনা খরচ চালানোর অ্যাবিলিটি ওর ফ্যামিলির ছিল না। এরপরও যখন ইন্টারভিউ দিতে আসে ও নিজের মেডেল, প্রজেক্ট, কোয়ালিফিকেশন সবই দেখাতে থাকে, কিন্তু ইন্টারভিউয়াররা এগুলো দেখতে চায় না। যে পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে সেটা তো আর্কিটেক্টের না, অ্যাসিস্ট্যান্টের ছিল। যেহেতু এটা এক আর্কিটেকচার কোম্পানি ছিল সেহেতু এখানে কাজ করতে হলে অবশ্যই আর্কিটেকচারের আইডিয়া থাকা লাগবে। ওর তো 3 বছর অ্যাসিস্ট্যান্টের জবের এক্সপিরিয়েন্সও রয়েছে। আমরা তো তোমাকে আর্কিটেক্টের পোস্টে রাখতে পারবো না।
ও খুব মন খারাপ করে ওখান থেকে চলে যায়, কারণ ও অ্যাসিস্ট্যান্টের জব করতে চায় না। ও যখন এলিভেটরে ছিল ওর সাথে তো কোম্পানির বসই ছিল, যার জন্যই অ্যাসিস্ট্যান্ট খোঁজা হচ্ছে। উনি তখন ওর সিভিটা লক্ষ্য করে। অন্যদিকে আমরা শাওকে দেখি, ও যখন কিছু আইডিয়া নোট করছিল তখন এক নেইবার এসে ওকে থামায়। তুমি আসলে কে? আমি প্রতিদিনই দেখি তুমি অলিতে গলিতে ঘুরে কিছু নোট করো। নিশ্চয়ই তুমি কোনো ডাকাত দলের হবে, নিশ্চয়ই বড় কোনো চুরি ডাকাতি করার প্ল্যান করছো, তাই না? তখন আশেপাশে নেইবারদের ডেকেও এগুলো বলতে থাকে। যেভাবেই হোক ওকে তো আমাদের এখান থেকে বের করতে হবে, পুলিশে ধরাতে হবে। শাও তো লোকটির কোনো কথাতেই পাত্তা না দিয়ে চলে যেতে নেয়, কিন্তু লোকটি ওর সামনে চলে আসে। এভাবে তুমি যেতে পারবে না, আমাদের সবাইকে দেখাতে হবে। তখনই ওখানে খুশি চলে আসে আর লোকটির উপর প্রচন্ড রেগে যায়। তোমার সাহস কি করে হয় আমার টিনেজকে বিরক্ত করার? ও লোকটি তো ওর ট্যাব দেখতে চাচ্ছিল, তখন শাও তো ওর ট্যাবটি দেখায়। ও যে এই গলির খুব সুন্দর এক স্কেচ বানিয়েছে, যেটা দেখে সবাই অনেক প্রশংসা করতে থাকে। তুমি তো খুব ভালো স্কেচ বানাও। আর ওই লোকটিকে সবাই বকাবকি করতে থাকে। হোসি আর শাও দুজন দুজনকে দেখে একটু অকওয়ার্ড ফিল করছিল। শাও তখন ওকে ধন্যবাদ জানায় আর ওকে সরিও বলে। আমি তোমাকে মিথ্যে বলে তোমার অ্যাপার্টমেন্টে থাকছি, তুমি চাইলে এখন নতুন কন্ট্রাক্ট বানাতে পারো যেখানে আমি সাইন করব। হোসির তো মনটা প্রচন্ড খারাপ ছিল, কারণ ও জব খুঁজে পাচ্ছে না, যার জন্য ও শাওকে কিছুই বলে না। হোসি তখন ইমোশনাল হয়ে বলে, আমি এখন থেকে ডিসিশন নিয়েছি, আমার স্বপ্ন পূরণ করার আমি চেষ্টা করব। আমি খুব বড় এক আর্কিটেক্ট হব, এর জন্য আমার যত কষ্ট করা লাগে আমি তত কষ্ট করব। তখন শাও বলে, আমি তোমার কাজগুলো দেখেছি, তুমি অনেক ভালো, নিশ্চয়ই তুমি পারবে। হোসি তখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আচ্ছা, তুমি কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো? তখন শাও বলে, না না, আমি সত্যিই বলছি। হোসি তখন অনেকটাই মোটিভেট ফিল করে। ও তখন অনেক হার্ডওয়ার্ক করতে থাকে, ও নিজের পছন্দের ফিল্ডেই কাজ করবে। পরের সিনে দেখি ওর কাছে তো ওর মায়ের কল আসে। তোমার বসের জন্য যে খাবারগুলো বানিয়েছিলাম ওগুলো তুমি কেন নেওনি? তোমার অ্যাপার্টমেন্টে আসছি ওই খাবারগুলো নিয়ে। যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তো ওর বাবা মাকে ওর অ্যাপার্টমেন্টের ব্যাপারে কিছুই বলেনি। একে তো ওর রিজাইনের কথা বলতে পারেনি, এখন তো ওর অ্যাপার্টমেন্টের যে ওর রেন্টে লাগিয়েছে সেটা যদি ওর বাবা মা জানতে পারে তখন তো ওনারা প্রচন্ড রেগে যাবে। ও বারবার গংকে কল করে, কিন্তু গংয়ের ফোনটি সুইচ অফ ছিল, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন জলদি করে ও ট্যাক্সি নিয়ে ও অ্যাপার্টমেন্টের বাইরে এসে পৌঁছয়। হোসি ওর বাবা মাকে থামানোর চেষ্টা করে, চলো আমরা অ্যাপার্টমেন্টে না গিয়ে আজকে কোথাও ঘুরতে যাই। কিন্তু ওর মা বলে খাবারগুলো আগে ফ্রিজে রেখে যায়। কোনোভাবেই ও এক্সকিউজ দিতে পারছিল না। ও তখন ওর বাবা মার সাথে অ্যাপার্টমেন্টের বাইরে এসে দাঁড়ায়। হোসি বলে, আরে আমি তো আমার চাবিটি ভুলে অফিসে রেখে এসেছি, এখন কিভাবে যাব? ওর মা বলে, তুই কি ভুলে গিয়েছিস তো বাসার এক্সট্রা চাবি যে আমার কাছে রয়েছে? যেটাতে ও প্রচন্ড শকড হয়ে যায়। এখনো যখন ওর বাবা মাকে নিয়ে বাসায় ঢুকে তখন তো ও শাওকে খুঁজতে থাকে, কিন্তু ওর ভাগ্য ভালো ছিল শাও বাসায় ছিল না। ছেলেদের জামা কাপড় দেখে ওর বাবা মা একটু অবাকই হয়। তখন হোসি বলে, ইদানিং আমার ওভার সাইজ ড্রেস আপ করতে প্রচন্ড ভালো লাগে, এগুলো আমারই। ও তো বারবার গংকে কল করতে থাকে, কিন্তু গং ওর কল পিক করে না। এরপর ও যখন শাওয়ের সাথে দেখা করতে আসে ও শাওকে বলে, আজকে তোমার ল্যান্ডলর্ড তো আমাকে অনেকবার কল করেছে, মনে হচ্ছে কোনো আর্জেন্ট কিছু হবে। এরপর গং যখন ওকে কল ব্যাক করে তখন তো ওর ফোনে কলই ঢুকছিল না, কারণ হোসির ফোনের তো ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। শাও তখন ভাবতে থাকে নিশ্চয়ই কোনো দরকারেই ওকে কল দিয়েছে। শাও বলে, আচ্ছা তাহলে আমি বাসায় চলে যাচ্ছি, আর হ্যাঁ হোসিকে আমার ফোন নাম্বার দিও, যাতে করে এরপর থেকে তোমাকে বিরক্ত না করে। এদিকে হোসি বেচারি তো বুঝতে পারছে না ও কি করবে। ওর বাবা মা ওর জন্য বাজার নিয়ে এসেছিল, এগুলোই রান্না করতে থাকে। ও তখন বাইরে একটি নোট লাগিয়ে রাখে, প্লিজ তুমি ভেতরে ঢুকো না। একটু পর তো ওর মা ওকে কিছু গ্রোসারির জন্য পাঠায়। ও যখন যেতেই নেয় তখনই ওখানে শাওকে দেখতে পায় আর বলে, তোমার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে। ওকে যখন সাইডে নিয়ে যেতেই নেয় তখনই ওর মা বাবা ওদেরকে একসাথে দেখে ফেলে। ওর বাবা মা ওর সাথে একটি ছেলেকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। হোসি বলে, ও আমার কলিগ, যে আমার সাথে দেখা করতে এসেছে। এরপর তো ওর বাবা মা ওকেও ডিনারে ইনভাইট করে, কিন্তু ওর বাবা মার তো একটু সন্দেহ হচ্ছিল। হোসি সবকিছুই ওর বাবা মার সাথে শেয়ার করতো, কিন্তু কখনোই ওর এক কলিগের কথা বলেনি। হোসি বলে, ও অফিসে নতুনই জয়েন হয়েছে, আমার কাছ থেকে কিছু ডকুমেন্ট নিতে এসেছে। ওর বাবা মা জিজ্ঞেস করে, কিসের ডকুমেন্ট? শাহ বলে, বাসার রেন্টের কন্ট্রাক্ট। হোসি ওকে চুপ থাকতে বলে আর ওর মাকে বলে, আমাদের তো পেট ভরে গিয়েছে। এরপর শাহকে ওখান থেকে নিয়ে আসে আর ওকে বারবার সরি বলতে থাকে। হয়তো 1-2 ঘন্টার মধ্যেই বাবা মা এখান থেকে চলে যাবে, প্লিজ তুমি একটু ম্যানেজ করে নাও। আমি আমার ফ্যামিলিকে এটা বলিনি আমি যে রিজাইন নিয়েছি আর আমার বাসাটি রেন্টে দিয়েছি। যদি এগুলো জানতে পারে তাহলে শুধুই আমাকে নিয়ে টেনশন করবে। তখনই হোসির কাছে একটি কল আসে, খুব বড় এক কোম্পানি থেকে ওকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয় আর্কিটেকচার পদে, যেটাতে ও প্রচন্ড খুশি হয়। ও তো একটু নার্ভাসও ছিল।
পরদিন খুশি অনেক বেশি খুশি হয়ে ইন্টারভিউ এর জন্য আসে। ও আজকে অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু অনেকটাই নার্ভাস। ওর ইন্টারভিউ নেওয়ার জন্য দুজন লোক আসে, একজন তো কোম্পানির পার্টনার আর একজন কোম্পানির ফাউন্ডার। এই ফাউন্ডার আর কেউই না, শাও ছিল। হোশি যখন ইন্টারভিউ দিতে এসে এখানে শাওকে দেখতে পায় তখন ও প্রচন্ড শকড হয়ে যায়। ও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ ডাইনামিজম কোম্পানির ফাউন্ডার ওর আইডল ছিল। ডিজাইনগুলো ও প্রচন্ড পছন্দ করত, কিন্তু ও জানতো না এগুলো সব শাওয়েরই কাজ। কিন্তু এখানে ওরা দুজনেই স্ট্রেঞ্জারের মতো অ্যাক্ট করতে থাকে, আর ওর ইন্টারভিউও ভালোই যায়। এরপর তো খুশি ওর আইডিয়াগুলো শো করে, আর ওর ইউনিক আইডিয়াগুলো শেয়ার করতে থাকে, যেটাতে সবাই ইমপ্রেস হয়ে যায়। খুশি তখন ওর একটা প্রজেক্ট দেখায়, আর এটাও শো করে সেফটি কতটা ইম্পর্ট্যান্ট। ছোটখাটো ভুলের জন্য কত বড় দুর্ঘটনা হতে পারে, সে ছোটখাটো বিষয়ে এক আর্কিটেক্টের অবশ্যই নোটিস করতে হবে। যেটা শুনে শাওয়ের ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়। আসলে ওর বাবার উপর এক এলিগেশন এসেছিল, ওর বাবার ডিজাইন করা এক বিল্ডিং খুব বাজেভাবে ভেঙে পড়ে, যার জন্য ওর বাবাকেই দায়ী করা হয়েছিল। আর এই স্ক্যান্ডালে এত বাজেভাবে ফেসেছিল ওর বাবা, যার কারণে ওর বাবা তখনই মারা যায়। ওই সময়টা ওর জন্য অনেকটাই খারাপ ছিল, ও নিজের চোখের সামনে এগুলো দেখেছে। ইন্টারভিউ শেষে তো শাও ওর পার্টনারের সাথে কিছু কথা বলে। ওরা তখন এক কম্পিটিশনে পার্টিসিপেট করার কথা বলে। মিস ঝাও বলে, আসলে কি আমরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করব? এটা তো অনেক বড় এক কম্পিটিশন হতে চলেছে, যেখানে ইন্টারন্যাশনালি অনেক অর্গানাইজেশনই পার্টিসিপেট করবে। শাও খুবই কনফিডেন্স ছিল। তখন ঝাও বলে, আমি অনেকবারই এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, আর আমি মেডেলও জিতেছি। আমি আবারও মেডেল জিততে চাই, আমার পপুলারিটি বাড়াতে চাই। তখন আমরা দেখতে পাই কেউ একজন ওর এই কথাগুলো রেকর্ড করে রাখে। খুশি তো ইন্টারভিউর পরে একটু আপসেট ছিল। ওর ফ্রেন্ড ঝাওকে বলে, আচ্ছা যারা বড় লোক তারা খুবই উইয়ার্ড হয় তাই না? আমি আজকে ইন্টারভিউ দিতে গিয়ে জানতে পারলাম শাও ডাইনামিজম কোম্পানির ফাউন্ডার। ও এত বড় লোক হয়েও কেন আমার অ্যাপার্টমেন্টে থাকছে? ওর ফ্রেন্ড তখন ওকে উইয়ার্ড কাহিনী শোনাতে থাকে। আমি এমন বড় লোক দেখেছি যাদের এরকম আজব আজব শখ থাকে। ওর এই কথা শুনে খুশি তো শাওকেই ইমাজিন করতে থাকে, যেগুলো ভেবে ও অনেকটাই অবাক হয়ে যায়। আসলে কি শাও এরকম? পরের সিনে দেখি খুশি শাওয়ের বাসার সামনে গিয়ে ওর জন্য ওয়েট করছিল। শাও ওকে বাইরে দেখে একটু অবাক হয়, তুমি এখানে বসে কেন আছো? খুশি বলে, আমি নতুন কন্ট্রাক্ট নিয়ে এসেছি। এখানে তো গং এর নাম চেঞ্জ করে ও শাওয়ের নাম যোগ করে দেয়, আর লাস্টে তো এটাও লেখা ছিল, যদি আমার ভাড়াটিয়ার কোনো ডার্ক সিক্রেট থাকে তাহলে সেটা আমি সিক্রেটই রাখবো। তখন তো শাও একটু অবাক হয়ে বলে, আমাকে দেখে কি মনে হয় আমার মধ্যে কোনো ডার্ক সিক্রেট রয়েছে? তখন শাও বলে, তুমি আমাকে নিয়ে কি ভাবছো আমি তো সেটা জানি না, কিন্তু তোমার বাবা মা যদি আবারও তোমাকে খুঁজতে এখানে চলে আসে তাহলে কিন্তু আমি তো তোমার সিক্রেট বলে দেব। তোমার উচিত বাস্তবতাটা মেনে নেওয়া। তোমার বাবা মাকে সব সত্যি বলে দাও, মিথ্যে কথা কেন বলছো? আজকে আমি ইন্টারভিউতে দেখেছি তোমার মধ্যে সেলফ কনফিডেন্স নেই। যদি তুমি নিজের উপর কনফিডেন্সই না রাখো তাহলে বড় বড় প্রজেক্ট তুমি কিভাবে সামলাবে? যেটাতে খুশি অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও ভাবতে থাকে শাও হয়তো ইন্টারভিউতে ওকে রিজেক্ট করে দিয়েছে। আমি তো নিজের ফ্রেন্ড ভেবে তোমাকে আমার সিক্রেট গুলো বলে দিয়েছিলাম, এর জন্য কি তুমি আমাকে এখন রিজেক্ট করছো? আসলে আমার উচিত হয়নি কাউকে নিজের উইকনেসটা বলা। এখানে তো ও অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। এরপর তো ওর ফ্রেন্ডের সাথে দেখা করে সবকিছু শেয়ার করে। আমাকে হয়তো এই ইন্টারভিউতেও রিজেক্ট করে দেওয়া হবে, আমি কি করব? ও অনেক বেশি স্যাড ছিল। ওর ফ্রেন্ড ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওর ফোনে একটি টেক্সট আসে। ডাইনামিজম কোম্পানি ওকে ইন্টারভিউতে সিলেক্ট করেছে, যেটাতে ও প্রচন্ড খুশি হয়ে যায়। পরদিন তো ও খুব খুশি হয়ে নিজের সব জিনিসপত্র নিয়ে অফিসে চলে আসে জয়েন হওয়ার জন্য। ও পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ও এখানে আসার পর যখন এমপ্লয়ীদের সাথে পরিচিত হয় তখন ও জানতে পারে এখানের বেশিরভাগ এমপ্লয়িরাই অ্যাব্রোড থেকে স্টাডি কমপ্লিট করে এসেছে, কিন্তু ও তো সাধারণ এক ভার্সিটি থেকে নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ও তো মাস্টার্স ডিগ্রিও করেনি। নিজে খুব ডাউন ফিল করছিল, কিন্তু ও যখন জানতে পারে ফাউন্ডার শাওয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওকে হায়ার করা হয়েছে তখন ও প্রচন্ড শকড হয়ে যায়। কিছুক্ষণ পরই শাও ওকে ওর অফিসে ডাকে আর ওকে অনেকগুলো ফাইল ধরিয়ে দেয়। ওরা এক কম্পিটিশনে পার্টিসিপেট করবে। এই ফাইলগুলো তুমি স্টাডি করে খুব সুন্দর এক প্রপোজাল রেডি করে আনবে। খুশি তো অনেকটাই খুশি হয়, এ প্রথম ও কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করবে। রাতে সবাই একসাথে ডিনারে আসে। আসলে ওদের এই কোম্পানির নিয়মই ছিল নতুন কোনো এমপ্লয়ি আসলে এমপ্লয়িকে ওয়েলকাম করার জন্য এক ডিনার পার্টিতে আসে। ডিনার শেষে তো সবাই ড্রিঙ্ক করে।
হসি একদমই ড্রিঙ্ক করতে পারছিল না, যার কারণে অনেকটাই ড্রাঙ্ক হয়ে যায়। ওর এই অবস্থা দেখে সবাই একটু অবাক হয়। এমপ্লয়িরা বলতে থাকে, বস আপনি টেনশন করবেন না, আমরা ওকে বাসায় পৌঁছে দেবো। যেটা শুনে শাও একটু ভয় পেয়ে যায়, কারণ হসির সিভির মধ্যে তো ওই অ্যাড্রেস দেওয়া যেখানে এখন শাও থাকছে। ও তখন ভাবতে থাকে, ওরা যখন হসিকে ওর বাসায় পৌঁছে দেবে, ওখানে গিয়ে তো শাওয়ের সব জিনিসপত্র দেখতে পাবে আর শাওয়ের প্রজেক্ট গুলো। এরপর তো সবাই ভাববে ওরা হয়তো লিভ ইন রিলেশনশিপে রয়েছে। সেগুলো ভেবে তো ও প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, তোমাদের যাওয়ার দরকার নেই, আমি বাসা যাওয়ার সময় ওর অ্যাড্রেস পরে আমি ওকে বাসায় ড্রপ করে দেব। এরপর তো শাও হসিকে ওখান থেকে নিয়ে আসে। ড্রাঙ্ক হয়ে তো গাড়ির মধ্যে হসি খুব উল্টা পাল্টা আচরণ করতে থাকে, যেটাতে শাও প্রচন্ড বিরক্ত হয়। আজকের পার্টি এখানেই শেষ করছি। পর পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।